হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নিশা কার্টুন চ্যানেলে। আপনারা যদি সুন্দর সুন্দর গল্প দেখতে চান তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। মণিপুর গ্রামে এক মা মরা মেয়ে তার বাবার সাথেই থাকতো। আজ এই গল্প আপনাদেরকে শোনাতে এসেছি। কি রে মা, এখানে এমনভাবে বসে আছিস যে? আজ কি রান্না বান্না করিসনি নাকি? হ্যাঁ বাবা, অনেকক্ষণ আগেই রান্না করে নিয়েছি আমি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দেব। আমার মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। বাড়ির সব কাজ তাড়াতাড়ি করে ফেলে, এক হাতে সব কিছু সামলায়। তুমি যতটা ভাবছো বাবা, আমি ততটা বেশি কাজ করতে পারি না। আর আজকের রান্না তাড়াতাড়ি এই কারণে হয়ে গেছে, কারণ আজ রান্না করার মতো ঘরে কিছুই ছিল না, শুধু গোটা কত চাল ছিল। তাই তো শুধু ভাত বানিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ বাবা, আজ তোমাকে শুধু কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে ভাত খেতে হবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। কি বোকা মেয়ে রে তুই! এটা আমার কপালের দোষ রে মা। তোকে নুন ভাত ছাড়া ভালো কিছু খাওয়াতেই পারি না। জানিস তো মা, আমার এই বয়সে শুধু নুন তেল দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমি ভাগ্য করে তোর মতো একটা লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছি। তোকে যা দিই তুই তাই খুশি খুশি মনে খেয়ে নিস। তোর তো কোনো অসুবিধা হয় না রে মা। বাবা, তুমি আমাকে লক্ষ্মী মেয়ে বলো না। আর যদি সত্যিই লক্ষ্মী হতাম তাহলে তোমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না। আরে বাবা, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দেব। না রে মা, আজ আমার খিদে নেই। এই নুন ভাত সবসময় ভালো লাগে না। আর আমার তো পোড়া কপাল রে মা, এই কপালে একটু আলু সিদ্ধ ভাতও জোটে না। যা মা, তুই খেয়ে নে। দেখো বাবা, তুমি না খেলে আমিও কি করে খাই বলো? আর এমনভাবে না খেলে থাকলে তোমার তো শরীর আরও খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্ট করে নুন ভাত খাও তাহলে তোমার শরীর তো ঠিকই থাকবে বাবা। না রে মা, খাবো না, খেতে মন চায় না। তুই এক গ্লাস জল দে আমার, ওই জল খেয়ে একটু বিশ্রাম করে আবার মাঠে যাব। এ কি বলছো বাবা? একবার তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরের অবস্থা একদম ভালো নেই। আর তুমি না খেলে আমিও খাবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, রাগ করিস না। চল, আমাকে খেতে দিবি চল, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে রূপা ভাত বাড়তে চলে যায়। এত অভাব থাকলে মেয়েটাকে কি করে বিয়ে দেব? ভালোভাবে তো আমাদের এক মুঠো খাওয়াও জোটে না। কিন্তু আমার মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। যে আমার মেয়েকে দেখবে সেই পছন্দ করে নেবে। কিন্তু ভালো পাত্র কোথায় পাবো? মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য ঘরে তো কোনো টাকা পয়সাও গুছিয়ে রাখিনি। এবার থেকে একটু বেশি করে কাজ করে মেয়েটার বিয়ের জন্য কিছু টাকা পয়সা গুছিয়ে রাখতে হবে। বাবা এই শুধু নুন ভাত খেতে পারে না, বাবার জন্য একটু মাছের ঝোল রান্না করব, তারও কোনো উপায় নেই। দেখি, কুসুমদের বাড়ি থেকে বিকেলবেলা কিছু সবজি নিয়ে এসেছিলাম, ওই সবজি দিয়ে কাল একটু মাছের ঝোল বানাবো। আর মাছের থেকে মাছের মাথা তো কম দাম আছে, আশা করি 10 টাকা দিয়ে একটা মাছের মাথা কিনতে পারবো। হ্যাঁ, সেই ভালো। আগের দিন শাক বিক্রি করে যে 10 টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে একটা মাছের মাথা কিনে আনবো। কে রে মা, এখনো শুতে যাসনি? এখানে বসে বসে কি করছিস? ঘুম আসছিল না বাবা, তাই একটু বসে আছি। আর ভাবছিলাম তোমাকে একটু যদি ভালো মন্দ রান্না করে খাওয়াতাম তাহলে কত না ভালো হতো। মা, তুই যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি তখন যে আমার কে খেয়াল রাখবে তা কে জানে। তুমি চুপ করো বাবা, আমি বিয়ে করব না। আর আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে তোমাকে দেখাশোনা কে করবে? হা হা হা, এই কেমন কথা রে মা? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো তোকে বিয়ে দিতেই হবে। জানিস মা, মেয়ের বাবাদের
কপালটাই খারাপ। মেয়েকে এত আদর যত্ন করে মানুষ করে, আর মেয়ে যখন বড় হয়ে যায় তাকে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। বাবা, এইসব কথা বন্ধ করো, আমার শুনতে ভালো লাগে না। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আর হ্যাঁ, আমি কখনো বিয়েও করব না। আমি সবসময় তোমার সাথেই থাকবো। পরের দিন সকালে রূপা বাজারে গিয়ে একটা ছোট্ট মাছের মাথা কিনে বাড়িতে আসে। তারপর সেই মাছের মাথা দিয়ে সে রান্না করে। রূপা মা, এটা তুই কি বানিয়েছিস? বাবা, আজ আমি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর তুমি তো নুন ভাত খেতে ভালোবাসো না, তাই জন্য আজ মাছ রান্না করেছি। কিন্তু রূপা মা, তুই মাছের মাথা কোথায় থেকে পেলি? বাবা, পরশুদিন আমি শাক বিক্রি করে 10 টাকা পেয়েছিলাম, আর তা নিয়ে আমি বাজারে গিয়ে একটা ছোট্ট মাছের মাথা কিনে আনি। তারপর কুসুমদের বাড়ি থেকে আমাকে কিছু সবজি খেতে দিয়েছিল, তাই নিয়ে মাছের মাথা দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছি। মা, তুই শাক বিক্রি করে উপার্জন করে আমাকে মাছের মাথা খাওয়াচ্ছিস, আর আমি এমন বাবা যে তোকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। বাবা, এমন কথা কখনো বলবে না। আমি অনেক খুশি যে তোমার মতো বাবা পেয়েছি। তুমি এত পরিশ্রম করে আমাকে দুমুঠো তো ভাত দিতে পারছো, তাতেই বাবা আমি অনেক খুশি। জানি না মা, কোন জন্মে আমি ভালো পুণ্যি কাজ করেছিলাম, তাই এই জন্মে তোর মতো একটা মেয়ে পেয়েছি। আমি এটাই আশীর্বাদ করব সবাইকে, যেন তোর মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। ঠিক আছে বাবা, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তুমি। মদন, কোথায় যাচ্ছ? জমিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ গো দাদা, ওই জমি ছাড়া আর কোথায় যাব বলো? সে তো ঠিক। আচ্ছা মদন, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ দাদা, বলো কি কথা? তোর মেয়ে তো বড় হয়ে গেল, তাই এই চারিদিকে এই নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছে। তা তুই তোর মেয়েকে কবে বিয়ে দিচ্ছিস শুনি? বিয়ে তো দেব, কিন্তু বললে কি আর সুপাত্র কি পাওয়া যায় গো? আর এখনো পর্যন্ত মেয়ের জন্য কোনো টাকা পয়সা গুছিয়ে রাখতে পারিনি। ওটাই তো বুঝতে পারছি না যে কি করব। সে তো ঠিক কথা, মেয়ে যখন বড় হয়েছে তাকে তো বিয়ে দিতেই হবে। আর তোর মেয়ে তো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, তাই তোর মেয়েকে আর বেশি দিন বিয়ে না দিয়ে ঘরে ফেলে রাখিস না। সে তো জানি দাদা, কিন্তু কি করব বলো? দেখ মদন, তোর মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো দেখি, তাই তো বলছি তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দে, নাহলে খুব তাড়াতাড়ি বিপদ আসতে পারে। কেন দাদা, এমনভাবে বলছো কেন? কিছু কি হয়েছে? নিশ্চয় কিছু হয়েছে, তা নাহলে এমনভাবে বলছো কেন দাদা? বলো না কি হয়েছে। আরে আমাদের গ্রামে ওই জমিদার আছে না, ও তো 3টে বিয়ে করেছে, কিন্তু 3টে বিয়ে করার পরও ওর স্বভাব এখনও বদলায়নি। এখন নাকি তোর মেয়েকে ওর পছন্দ হয়েছে, আর ও এখন তোর মেয়েকে বিয়ে করতে চায়। এই ব্যাপারটা নিয়ে সারা গ্রামে কানাঘুষো শুরু হয়ে গেছে, আর এখনও তুই এই ব্যাপারে কিছুই জানিস না। সে কি বলছো দাদা? ওই বুড়ো বজ্জাত জমিদারটা বলেছে কি না আমার মেয়েকে বিয়ে করতে চাই? এত বড় সাহস ওর! ও 3টে বিয়ে করে এখনো পর্যন্ত শান্তি হয়নি। ও কি ভাবছে জমিদার বলে ও যা খুশি চাইবে তাই করব নাকি আমরা? আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি হেলায় ফেলায় বড় করিনি। যে আমার মেয়ের দিকে তাকাবে তার চোখ একদম তুলে নেব। আহা, রাগ করলে হবে না মদন, ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই গ্রামে থেকে জমিদারের সাথে রাগারাগি করলে হবে না, তাতে বরং তোর ক্ষতি হবে। তুই দেখ, এরপর বোধহয় তোর বাড়িতে জমিদারের লোক পাঠাবে তোর কাছে, তখন সব কিছু পরিস্থিতি বুঝে সামলাবি। দেখ, আমি তোর ভালোর জন্য বললাম। তাহলে এখন আমি আসি রে। না না, এটা হতে দেওয়া যাবে না।
আমি কখনো আমার মেয়েকে এই বুড়ো জমিদারের সাথে বিয়ে দেব না, কিছুতেই না। এই দিন দেখার আগে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। হে ভগবান, আমার পথ দেখাও। আমার ফুলের মতো মেয়েটার জীবনটা অনেক বিপদে আছে। ভগবান, আমাকে তুলে নাও, কিন্তু আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দাও। কেউ কি আছো বাড়িতে? আছো কি কেউ? এ কি আপনারা? আমরা জমিদার মশাইয়ের বাড়ি থেকে আসছি। জমিদার মশাই আমাদেরকে পাঠিয়েছে। আর জমিদার মশাই বলেছে গত 10 তারিখে আপনার মেয়ের সাথে জমিদার মশাইয়ের বিবাহ সম্পূর্ণ হবে। তাই জমিদার মশাই কিছু উপহার পাঠিয়েছে। আর উনি বলেছেন ওই দিন তোমাকে আর তোমার মেয়েকে ভোরের বেলার মধ্যে রাজপ্রাসাদে যেতে। এ তোমরা কি বলছো? আমাকে না জানিয়ে আমার মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছো? এত সাহস কে দিয়েছে? এতে এত উত্তেজিত হওয়ার কি আছে? যদি তোমরা এই বিয়েতে রাজি না হও তাহলে তোমাদের দুজনকে এক্ষুনি বন্দি করে নিয়ে যাব রাজপ্রাসাদে। যে জমিদার এখনও 3টে বউ নিয়ে সংসার করে আর 3টে বিয়ের পরও এখনও স্বাদ মেটেনি, তারপরও আমার মেয়ের দিকে নজর তুলে দেখায়, ওর চোখ আমি তুলে নেব। আমাদের কাছে আদেশ আছে, তোমরা যদি এই বিয়েতে রাজি না হও তাহলে এই বাড়ি পুড়িয়ে তোমাদেরকে জমিদারের কাছে বন্দি করে নিয়ে যেতে। আমরা 10 তারিখে আগের দিন ভোরবেলা চলে যাব রাজপ্রাসাদে। আপনারা জমিদার মশাইকে বলে দিন আমরা বিয়েতে রাজি আছি। এইসব কি বলছিস মা? তুই আদৌ জানিস এ কি বলছিস তুই? আমি সব জানি বাবা, আমি ঘরের ভিতর থেকে তোমাদের সব কথা শুনে নিয়েছি। আচ্ছা, আপনারা এবার আসুন। চুপ করো বাবা, এবার ওই লোকটাকে বিয়ে না করলে যে সর্বনাশ হয়ে যাবে, আর ওরা তোমাকে যে বন্দি করে নিয়ে যাবে, এটা হতে পারে না। আর আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় তুমি বাবা। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু তোমার ক্ষতি আমি কখনো হতে দেব না। এমনভাবে বলিস না মা, এইসব যে আমার সহ্য হচ্ছে না। আমি মরে যাব, কিন্তু এই কাজ কখনো হতে দেব না। চল চল মা, এখন আমরা রাতের অন্ধকারে আমরা কিছু জামা কাপড় গুছিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের আর কেউ খুঁজে পাবে না। এইসব কি বলছো বাবা? আমাদের বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? আর আমাদের কাছে তো কিছুই নেই, আর যেটুকু আছে সেটাই ছেড়ে দিতে বলছো বাবা? আমার কিছু চাই না রে মা, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তুই। আর তোর জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি। তুই তাড়াতাড়ি নে রে মা, সব কিছু গুছিয়ে নে। রূপা আর কোনো কিছু না বলে রূপা তার বাবার সাথে রাতের অন্ধকারে ওই গ্রাম ছেড়ে চলে যায়। সত্যি, যদি মেয়েদের পাশে তার বাবার ভালোবাসা থাকে তাহলে সব লড়াই খুব সহজেই করা যায়। বাবা ও মেয়ের এমন ভালোবাসা যেন সব ঘরে যুগ যুগ থেকে যায়। আমাদের আরেকটি নতুন গল্পে সবাইকে স্বাগত। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে যাও। আলু আছে, বেগুন আছে, পটল আছে, পেঁয়াজ, সব রকমের সবজি আছে আমার কাছে। সবজি নিয়ে যাও, সবজি। মনে হয় আজ এই পাড়াতে সবজি বিক্রি হবে না। দেখি, তাহলে একটা কাজ করি, পাশের গ্রামে নিয়ে দেখি যদি 2টো সবজি বিক্রি হয় তো। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি, আলু, পেঁয়াজ, পটল, বেগুন, সব রকমের সবজি আছে আমার কাছে। নিয়ে যাও সবজি। আচ্ছা দিদি, আজকে দেখলে তো মা আমাদের একটা কথা শুনলো না, আবারও নিজের ইচ্ছা মতো সবজি বিক্রি করতে চলে গেল। আমরা কি বলবো বলো তো?
কতবার ওনাকে বারণ করলাম, কত কিছুভাবে ওনাকে বোঝালাম, কিন্তু আমাদের কথা একবারও শুনলো না। কি আর বলবো বল ছোট, তোর দাদা এই ব্যাপারটা নিয়ে সব সময় আমার সাথে ঝগড়া করতে থাকে আর বলে যে তোমরা দুই বৌমা ঘরে থাকো, তারপরেও মাকে আটকাতে পারো না। আর আমি আর ভাই ঘরে থাকি না। যদি ঘরে থাকতাম তাহলে মাকে কোনো দিনের জন্য হলেও এইভাবে বাইরে সবজি বিক্রি করতে যেতে দিতাম না। হ্যাঁ দিদি, দুই ভাই মিলে এতবার বলার পরও কিছুই করতে পারিনি, তাই তো এবার আমাদের ওপর চিৎকার করতে এসছে। দুই ভাই মিলে এত ঝগড়া করে এই ব্যাপারটাকে নিয়ে, তাও মা কারোর কথা শোনে না। মা তো নিজের ছেলেদের কথা শোনে না, আর আমাদের কথা কি শুনবে বল ছোট? আর দিদি, আমরা দুজন মিলে মাকে যদি এই ব্যাপারটাকে নিয়ে একটু বেশি বকাঝকা করি, তাহলে পাড়ার লোকরা আমাদেরকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে। সবাই এটা বুঝবে যে দুই ভাই ঘরে থাকে না, তাই বৌমারা মিলে সুযোগ পেয়েছে শাশুড়িকে অত্যাচার করার জন্য। এমনভাবে চলতে দেওয়া যায় না রে ছোট, এটা তো আমাদেরই ঘর, তাই সব কিছু ভালোভাবে দেখাশোনা করে রাখতে হবে রে। আরে তোমরা দুই বৌমা মিলে কি করছো? তোমাদের রান্না বান্না হয়ে গেছে কি? হ্যাঁ কাকিমা, হয়ে গেছে, কিন্তু একটু বাকি আছে। আপনাদের বাড়িতে রান্না হয়ে গেছে কি? কে জানি, ঘরের সব কাজ তো আমার বৌমা করে, কোনো কাজে আমি হাত লাগাতে দেয় না। সকাল সকাল আমাকে খেতে দিয়ে বলে, সকাল সকাল খেয়ে মা ঘরে একটু গিয়ে বিশ্রাম করো, আর আমি বাড়ির সব কাজ সেরে নেব। তো ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে বেরোলাম। ও আচ্ছা আচ্ছা, এই তো খুব ভালো কথা। বসুন না কাকিমা, দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা কাকিমা, আপনি কি কিছু খাবেন? চা, বিস্কুট, মুড়ি? না না, আমি কিছু খাবো না, এক্ষুনি তো খেয়ে আসলাম। এইসব বাদ দাও, এটা বলো তো, তোমার শাশুড়ি মা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না, ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে নাকি? না মানে মানে মা তো... বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমাদের শাশুড়ি মা সবজি বিক্রি করতে বাইরে গেছে, তাই না? হ্যাঁ মানে মানে হ্যাঁ। থাক বৌমা, আর তোমাকে তোতলাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। দুটো ছেলে এত বড় বড় হয়ে গেছে, তারা বাইরে ভালো ভালো কাজও করে, তারপরেও পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করতে যেতে হয়। ছি ছি ছি, আর দুটো বৌমা আছে ঘরে, তারপরেও এত কষ্ট করতে হচ্ছে তোমাদের শাশুড়ি মাকে। ছি ছি ছি, তোমাদের শাশুড়ি মার কপালে কোনো সুখ লেখা নেই মনে হয়। এই গরমের মধ্যে ঘেমে ঘেমে মাথায় করে ঝোড়া নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে সবজি বিক্রি করা মুখের কথা নাকি? কতটা কষ্ট হয়। কখনো কখনো তোমাদের শাশুড়ি মার কথা ভাবলে আমারও খুব কষ্ট হয়। কাকিমা, আপনাকে এত কিছু ভাবার দরকার নেই। এটা অনেক ভালো কথা যে আপনার ছেলের বৌমা আপনাকে অনেক খেয়াল রাখে। আর হ্যাঁ, আমরাও আমাদের শাশুড়ি মাকে অনেক খেয়াল রাখি। হ্যাঁ হ্যাঁ, ও তো ভালোভাবেই দেখা যাচ্ছে। তোমরা দুজন তোমাদের শাশুড়ি মাকে কত ভালোভাবে দেখাশোনা করো ও তো আমার জানা আছে, আমাদের সব কিছু জানা আছে। কাকিমা, আপনি এমনভাবে বলছেন কেন? আপনি তো এটাও জানেন যে আমাদের মাকে আমরা কতবার করে মানা করেছি যাতে বাইরে সবজি বিক্রি করতে না যান, তারপরেও উনি... এই রাখো তো তোমাদের মিথ্যে মিথ্যে গল্প বানানো। আর ছোটো বৌমা, তোমরা এইসব নাটক করো সেটা আমরা ভালো করে জানি, ঠিক আছে? কোন মানুষ চাই বলো তো যে এই বাইরে কাজ করতে, তবু এত কষ্টের কাজ? আমরা তো মনে হয় যে তোমাদের ঘরে কিছু অসুবিধা আছে, তাই জন্য তোমাদের শাশুড়ি মাকে বাইরে সবজি বিক্রি করতে পাঠাও। দেখুন কাকিমা, অনেক হয়েছে, না কিছু জেনে শুনে কাউকে এমনভাবে অপমান করে কথা শোনাবেন না। আরে ছোট, ছেড়ে দে, ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি কি একা এই কথা বলছি নাকি? পুরো গ্রামের সবাই তোমাদের নিয়ে কথা বলে, আরে আমার তাতে কি আছে? তোমরা তো তোমাদের শাশুড়ি মাকে ভালো করে জানো, আর কেমনভাবে তোমার শাশুড়ি মাকে বোঝাবে সেটা তোমাদের ব্যাপার। এইসব কথা শুনিয়ে পাশের বাড়ির কাকিমা চলে যায়।
দেখেছো দিদি, দেখেছো কেমনভাবে পাড়ার লোক আমাদের কথা শুনিয়ে চলে গেল। আজ মাকে আসতে দাও সবজি বিক্রি করে, তারপর আজই মাকে সবজি বিক্রি করা বন্ধ করে দেব। বৌমা, আজ সবজি বিক্রি করতে করতে অনেক কষ্ট হয়েছে। ছোট বৌমা, বড় বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো আর আমার জন্য এক গ্লাস জল দাও। মা, আপনি এইভাবে আর কতদিন সবজি বিক্রি করবেন বলুন তো? মানে, এ আবার কেমন কথা বৌমা? কেন মা, আপনি কি সত্যি কিছু বোঝেন না নাকি? আপনি তো এই বয়সে সবজি বিক্রি করতে যান, তাই নিয়ে পুরো গ্রামের মানুষ আমাদেরকে ছি করে। আর লোকে কি বলে না বলে সে তো আপনার জানাই আছে। আচ্ছা মা, আপনি বলুন তো, এই বয়সে আপনি বাইরে বেরিয়ে সবজি বিক্রি করতে যান, এটা কি আমাদের ভালো লাগে? এখন তো আপনার বিশ্রাম করা উচিত, সবজি বিক্রি করা না। আর এই সবজি বিক্রি করে তেমন তো ভালো উপার্জনও হয় না, তাহলে কেন করেন মা এই কাজ? এত রোদের মধ্যে ঘুরে ঘুরে যে সবজি বিক্রি করার কি কোনো দরকার আছে মা? সবজি বিক্রি করতে আমার অনেক ভালো লাগে। কত গ্রামে গ্রামে যাই আমি, কত মানুষের সাথে আমার পরিচয় হয়, সবার সাথে কথাবার্তা হয়, আমার খুব আনন্দ লাগে। তারপরও বৌমা, অনেক দিনের অভ্যাস, একদিনে কি ভোলা যায় নাকি বলো তো? তার মানে আপনি আমার কথা শুনবেন না, বাইরে আপনাকে যেতেই হবে? হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমি তো বাইরে অবশ্যই যাব। তাতে যদি ঘরে ঝগড়া অশান্তি হওয়ার হতে দাও, তবুও আমি বাইরে যাব। আমার এই সবজি বিক্রি করা অভ্যাস একদিনে কখনো যাবে না। দিদি, এইভাবে হলে মাকে আটকে রাখা যাবে না, কিছু একটা ভাবতেই হবে। মাকে এইভাবে বাইরে সবজি বিক্রি করতে দেওয়া যাবে না। কি বলবো বল ছোট, মা তো আমাদের কথা শুনতেই চাচ্ছে না। এত বোঝালাম, তবুও মা জেদ কমছে না যে সবজি বিক্রি করতেই যেতেই হবে। কিন্তু দিদি, মা তো সবই জানে যে গ্রামের মানুষ আমাদেরকে কত ছিছি করে, কত নোংরা নোংরা কথা বলে, কিন্তু তার সত্ত্বেও মা সবজি বিক্রি করা বন্ধ করে না। যে রোজ প্রত্যেক দিন সবজি বিক্রি করা চাই। মাকে এত বোঝানোর পরও তবু মা আমাদের কথা শুনছে না। এমন কি করব যে মা আর যাবে না কখনো সবজি বিক্রি করতে? দিদি, মা সবজি বিক্রি করা বন্ধ করার জন্য আমার মাথায় একটা ভালো প্ল্যান এসছে। এটাই আমাদের কাছে লাস্ট সুযোগ হবে, চলো আমরা একবার চেষ্টা করে দেখি। এরপর কুসুম তার প্ল্যানের কথা রূপাকে সব জানালো। আরে আমার আদরের বৌমারা, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো, আমার যে সবজি বিক্রি করতে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। আরে ছোট কোথায়, ছোট কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আরে দিদি, আমিও পুরো একদম রেডি হয়ে চলে এসেছি, চলো দিদি। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজন সবজি নিয়ে কোথায় যাচ্ছ? কেন মা, আমরা দুজন তোমার সাথে সবজি বিক্রি করতে যাব। আর এমনিতে আমরা সব গ্রামের রাস্তা জানি না, তাই তো এই কারণে আপনার সাথে সবজি বিক্রি করতে যাব। আর মা, আমরা গ্রামগুলোকে ভালোভাবে ঘুরতেও পারবো আর ভালোভাবে সবজি বিক্রি করতেও পারবো, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। কি, এসব কি বলছো বৌমারা? তোমরা দুজন গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করবে? একবার কি ভেবে দেখেছো যে গ্রামের মানুষজন কি বলবে? ছি ছি ছি, তোমাদের দুজনের স্বামী এত ভালো রোজগার করে, তারপরেও তোমরা? ছি ছি বৌমা। কেন মা, আপনার তো দুটো ছেলে আছে, তারা তো কত ভালো ভালো চাকরি করে, তারপরেও আপনি সবজি বিক্রি করতে যান গ্রামে গ্রামে, তাও আবার এই বয়সে। চলুন মা, বেশি দেরি করে কোনো লাভ নেই, চলুন চলুন। তোমরা দুজন কেন বোঝার চেষ্টা করছো না? এটা আমার অভ্যাস হয়ে গেছে। দেখুন মা, ওইসব কথা আমরা শুনতে চাই না। আপনি যাবেন তো তাহলে আমরাও যাব আপনার সাথে। এইসব কথা শোনার পর থেকে তাদের শাশুড়ি মা আর সবজি বিক্রি করতে যায় না। দুই বৌমার সাথে ঘরে বসে বসে হাসি আনন্দে দিন কাটাতে থাকে।